নমস্কার, ওয়েলকাম। স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের উপস্থাপক তমগ্ন স্যার। তোমাদের জন্য আজকে একটা খুব ইম্পর্টেন্ট সেশন নিয়ে এসেছি। জানতে চাও, যখন ভারতের অবস্থা ছিল এরকম অবস্থা যে জাহাজে করে খাবার এলে মানুষ খেতে পেত, এবং কি করে ভারতের ইকোনমি সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ালো। আজকের এই সেশনে তোমাদেরকে আমি গোড়া থেকে ভারতের ইকোনমি, ভারতের ব্যাংকিং বা বিশ্বের ব্যাংকিং কিভাবে ইভলভ হয়েছে এই শতাব্দীতে বা এই শতাব্দী এবং লাস্ট শতাব্দীর মধ্যে কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে যার জন্য আজকের ব্যাংকিং ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমস এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই ভিডিওটাই সেই সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করি। এবার প্রথম থেকে আসি, প্রথমের কথা সেটা হচ্ছে ব্যাংকিং বহু বছর আগে শুরু হয়েছে। একদম খ্রিস্টপূর্ব সময় থেকেই ব্যাংকিংয়ের শুরু হয়েছে। মেসোপটেমিয়ান সময়তেও বলা যেতে পারে। কি হতো সেই সময়তে? বেসিক্যালি মানুষজন কোথাও না কোথাও খাবার, শস্য এগুলো মজুত করে রাখতো। সেই নিয়েই হচ্ছিল আদিম যুগের ব্যাংকিং। এবার সেই থেকে ধীরে ধীরে ব্যাপারটা ডেভেলপ করতে শুরু করে, একটু একটু করে। পরবর্তীকালে দেখা যায় ব্যাংক এই কথাটা এসেছিল একসময় ইউরোপের, বিশেষ করে ইটালির দিকে বিভিন্ন জায়গায় ট্রেডাররা বা বণিকরা বেঞ্চে বসে লেনদেন করতো। সেই বেঞ্চকে বলা হতো ব্যাংকা, সেখান থেকে শব্দটা আসে ব্যাংক। এটা একদম আদিম যুগের কথা। ভারতের কনটেক্সটে যদি বলি, আমাদের দেশে প্রথম ব্যাংক শুরু হয়, আধুনিক ব্যাংক, 1770 খ্রিস্টাব্দে। 1770 খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম ব্যাংক শুরু হয়, যার নাম কি ছিল? নাম ছিল ব্যাংক অফ হিন্দুস্তান। প্রথমে আলেকজান্ডারিয়ান কোম্পানির আন্ডারে এই ব্যাংক শুরু হলেও 1832 সাল অবধি এরা অপারেশনাল ছিল। তারপরে অপারেশনাল আর ফাইন্যান্স ম্যানেজমেন্ট ঠিকমতো করেনি বা করতে পারেনি, তো তাই জন্য সেটা বন্ধ হয়ে যায়। এবার আসছে আমাদের দেশে এই সময়, আমি আর প্রাচীন ইতিহাসে যাচ্ছি না কোন কোন ব্যাংক তৈরি হয়েছিল, আমি আনছি তোমাদেরকে কোর কনসেপ্টে কীভাবে ব্যাংকিংটা ডেভেলপ করলো। তার জন্য চলে আসছি নেক্সট স্লাইডে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে ব্যাংকের নাম লিখেছি। প্রথমেই রয়েছে 1806 সালে আসা ব্যাংক অফ ক্যালকাটা। 1806 সালে এসেছিল ব্যাংক অফ ক্যালকাটা, যেটা রয়্যাল চার্টার অর্থাৎ রয়্যাল চার্টার মানে কি? রানীর সনদ বা রাজকীয় সনদ। তা পাওয়ার পরে নাম হয় ব্যাংক অফ বেঙ্গল। ব্যাংক অফ ক্যালকাটা থেকে নাম হয় ব্যাংক অফ বেঙ্গল। এরপরে আসে আমাদের 1840 খ্রিস্টাব্দে তৈরি হওয়া ব্যাংক অফ বম্বে, এবং অতঃপর 1843-এ তৈরি হওয়া ব্যাংক অফ মাদ্রাজ। শর্টে তোমরা মনে রাখতে পারো যে 1809 এই সময় নাম হলো ব্যাংক অফ বেঙ্গল, দেন ব্যাংক অফ বম্বে অ্যান্ড ব্যাংক অফ মাদ্রাজ। এই তিনটে ব্যাংক যখন তৈরি হয়েছে, এই সময়টা দেখে তোমরা বুঝতেই পারছো ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনাধীন। এবং কেন এই তিনটে জায়গায় তৈরি করা হলো? কারণ এগুলো ছিল ব্রিটিশ প্রেসিডেন্সি। বেঙ্গল, বম্বে এইসব বা মাদ্রাজ, এই তিনটে জায়গা ছিল ব্রিটিশ প্রেসিডেন্সি, তাই জন্য এই তিনটে জায়গাতে তৈরি করা হলো। ওকে, নাও তিনটে প্রেসিডেন্সিতে ব্যাংক চলছে। তোমার কাছে এখন যদি আমি একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা এরকম যে ব্যাংক চলছে মানে টাকা চাপাচ্ছে, টাকার ব্যবস্থাপনা করছে, লোন দিচ্ছে, ডিপোজিট অ্যাকসেপ্ট করছে, সবই বুঝলাম, কিন্তু টাকাটার বেসিসটা কি? কি বেসিসে টাকা ছাপাচ্ছে? তোমরা নিশ্চয়ই ইতিহাসে সমুদ্রগুপ্তের স্বর্ণমুদ্রা বা অমুক মুদ্রা এই সমস্ত নাম তো শুনেইছো, কিন্তু এটা এই যে আমাদের নোটগুলো ছাপানো হয়, সেটা আমাদের অনেকেরই হয়তো মিসকনসেপশন থাকতে পারে যে নোটটা হয়তো কাগজের। বেসিক্যালি কাগজের নয়, একটা খুব ভালো কাপড়ের। কিন্তু তার কি কোনো ইন্ট্রিনসিক ভ্যালু আছে? তার নিজস্ব কি কোনো ভ্যালু আছে? নিশ্চয়ই না। তাহলে ওই জিনিসটার ভ্যালু কিসের ওপরে থাকে? সেটা হয় গোল্ডের ওপরে। তো এই সময় যে গোল্ডের বেসিসে টাকা ছাপানো হতো, এটাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। ব্রিটেনের অর্থনীতিবিদরা দে আর ভেরি স্মার্ট, তারা খুব বুদ্ধিমান ছিল। যখনই দেখলো 1914-র দিকে ওয়ার্ল্ড ওয়ার 1 আসতে চলেছে, ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হচ্ছে 14 থেকে 18 এই সময়কালের মধ্যে,
ঠিক সময় মতো করে তারা বলল যে তারা এখন গোল্ড স্ট্যান্ডার্ড ফলো করবে না। যুদ্ধ শেষ হলো, ক্ষতি অবশ্যই হলো। আমরা সবাই জানি ওয়ার্ল্ড ওয়ার 1-এ হেরে গেছিল জার্মানি, কিন্তু ব্রিটেনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার জন্য ট্রিটি অফ ভার্সাই হয়েছিল, জার্মানির উপরে সমস্ত বোঝা চাপানো হয়েছিল। কিন্তু ব্রিটেনও কিন্তু এই সময় থেকে বেরোতে পারেনি। তাই জন্য ব্রিটেনের কাছে নিজের ক্ষয়ক্ষতি পূরণের সবথেকে ইজি রাস্তা কী ছিল? তার ঔপনিবেশ হিসেবে ভারতবর্ষকে ইউটিলাইজ করা। ভারতবর্ষের দিকে দেখতে গেলে এই যে 3টে প্রেসিডেন্সি ব্যাংক, তাই এই 3টে প্রেসিডেন্সি ব্যাংককে একত্রিত করে 1921 সালে তৈরি করে দেওয়া হলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যা 1955 সালে পরবর্তীকালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হিসাবে তৈরি হবে। আমরা সেই কাহিনীতে একটু পরেই আসব। আপাতত এইটুকুনি বুঝে রাখা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো 1921 সালে গোল্ড স্ট্যান্ডার্ড, 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়ে গেল। এর সময় আর কি হচ্ছে? সমস্যা বা যুদ্ধ সবকিছু হয়েছে ইউরোপে, ওয়ার্ল্ড ওয়ার 1। কিন্তু আটলান্টিক মহাসাগরের ঠিক অপোজিটে আমেরিকা সেই সময় দারুণ উন্নতি দেখতে পাচ্ছে। তোমরা কনভেয়ার বেল্টের নাম শুনেছো নিশ্চয়ই, যখন ওই এয়ারপোর্ট থেকে বেরো, লাগেজটা যেখানে আসে বেরিয়ে, বা মেট্রোর যে এসকেলেটার দেখো, সেগুলো কনভেয়ার বেল্ট। বেসিক্যালি কনভেয়ার বেল্ট ব্যাপারটা কি? একটা ভারী জিনিসকে কনভেয়ার বেল্টের মাধ্যমে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেটা পাঠানোর সময় অনেক কমে যায়, জিনিসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার সময়টা কমে যায়। এর সব থেকে বেশি ইউজ কোন ইন্ডাস্ট্রিতে হতে পারে? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ গাড়ি নির্মাণের ক্ষেত্রে এই জিনিসকে, ভারী জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য যদি এরকম একটা কনভেয়ার বেল্ট থাকে তাহলে খুব সুবিধা। ঠিক এটাই হলো 1920-র দশকে আমেরিকাতে কনভেয়ার বেল্ট এলো, এবং কনভেয়ার বেল্টের ফলে ফোর্ড কোম্পানি প্রচুর পরিমাণে গাড়ি উৎপাদন করতে শুরু করলো। যেই না তারা গাড়ি উৎপাদন করতে শুরু করলো, যেহেতু এটা ভারী শিল্প, তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো শিল্প একসাথে অনেক উন্নতি করে ফেললো। যেই এই উন্নতিটা হলো, কোম্পানির যারা মালিক তারা কি চাইলো? তারা চাইলো আরও এক্সপ্যান্ড করতে, আরও বেশি করে, যাতে তাদের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠতে পারে। তো এই যে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপার জন্য কি দরকার? অর্থের দরকার। সেই অর্থের জন্য তারা তাহলে কোথায় যাবে? এক, ব্যাংকের কাছে লোন নিতে যেতে পারে, কিন্তু লোন নিতে গেলে কি দিতে হবে? ইএমআই পে করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তাই জন্য তারা সেই সব দিকে না গিয়ে তারা চাইলো শেয়ার ছাড়তে, অর্থাৎ কোম্পানির মালিকানার একটা ছোট্ট অংশ টাকার বিনিময়ে বেচে দিতে। মানুষজন প্রচুর ইনভেস্ট করা শুরু করলো। একটা সময় এলো আমেরিকান ব্যাংকার্সরা লোভী হয়ে উঠলো, এবং তারা একটা নতুন কনসেপ্ট নিয়ে এলো, যেটাকে বলা হতো মার্জিন বাইং। কি বলা হতো? মার্জিন বাইং। কেন হট করে আমেরিকার কথা বলতে শুরু করলাম একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো এই সময়টাকে 1920টাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় রোরিং টোয়েন্টিজ, রোরিং টোয়েন্টিজ অফ আমেরিকা। আমি এখানে শর্টে ইউএসএ লিখলাম। মার্জিন বাইং এর কনসেপ্ট কি হচ্ছে? মার্জিন বাইং এ বলছে যে একটা শেয়ারের দাম 100 টাকা হয়, তোমার কাছে 100 টাকা নাই থাকতে পারে, তুমি 100 টাকার বদলে 10, বা মানে টাকা না বলে ডলার বলা উচিত, তো $100 দাম যদি তুমি দিতে না পারো, তুমি $10 দিয়ে ইনভেস্ট করা শুরু করো। তাতে অ্যাটলিস্ট মানুষের কাছে থেকে $10 ইনভেস্টমেন্ট এলো। মাস স্কেলে যখন এই $10টা অনেক লক্ষ লক্ষ লোক ইনভেস্ট করছে, কোম্পানিদের কাছে টাকাটা আসছে ইনভেস্টমেন্টের জন্য, হুইচ ইজ এ গ্রেট থিং। কিন্তু আলটিমেটলি তো শেয়ারের দামটা 100 টাকা, তাহলে এটা আর কি করে হবে? কিছুই না, 10 টাকা দামে কিনেছে, যখন এটা 100 টাকা পার করে, কথার কথা $110 হয়ে যাবে, তখন এখান থেকে পাওনা $90 ইনভেস্টারকে ফেরত দিতে হবে, তাহলেই মিটে গেল। কিন্তু তাহলে মাত্র লাভ থাকবে 10 টাকা। কথার কথা, যদি $150 দাম উঠে যায়, তাহলে সেই যে ইনভেস্ট করেছিলেন তিনি যদি $90 ফেরত দিয়ে দেন, তাহলে বাকি টাকা তার $60 তার লাভ থেকে যাচ্ছে। অন পেন অ্যান্ড পেপার জিনিসটা খুব ভালো, কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটা জায়গাতেই, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা শুনেছো না একটা কথা, শেয়ার মার্কেট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। শেয়ারের দাম যে বাড়বেই, $10 দিয়ে কি ইনভেস্ট করেছে? শেয়ারে ইনভেস্ট করেছে, শেয়ারের দাম যে বৃদ্ধি পাবেই তার কোনো গ্যারান্টি আছে কি? নিশ্চয়ই না। একদিন এই সময়টা আমেরিকা দেখলো। কারণ কি দেখলো আমেরিকা? আমেরিকা দেখলো যখন মানুষের কাছে এই ডলারের দাম উঠছে না,
তখন তারা কি করছে, তারা বলছে ঠিক আছে আমরা তাহলে ইনভেস্টমেন্ট তো করতে পারছি না, কিন্তু আমাদের টাকা মানে আমাদের ডলার সেটা তো রিজার্ভ ব্যাংকের আমেরিকান রিজার্ভ ব্যাংকের সঙ্গে গোল্ডের সঙ্গে ডাইরেক্টলি পেগড, আমরা টাকা দিতে পারছি না তো কী হয়েছে, আমরা গোল্ডটা নিয়ে নিই সেম অ্যামাউন্ট অফ টাকার, সেটা তো আমাদের কাছে থাকবে। যেই এটা একজনের বদলে অনেকজন করা শুরু করলো, তাহলে আমেরিকার ফেডারেল রিজার্ভ অর্থাৎ আমেরিকার রিজার্ভ ব্যাংকের গোল্ড রিজার্ভটা কমতে শুরু করলো, বাধ্য হয়ে তারা বন্ধ করে দিল। এইবার যে কোম্পানিগুলো এই টাকাটা এক্সপেক্ট করেছিল যে পাবলিক তাদের এখানে টাকাটা $100 করে ইনভেস্টমেন্ট হবে, তারা সমস্যায় পড়ল। ফলত আলটিমেটলি 1929 সালে দেখা গেল একটা ভয়াবহ ধস। তোমরা কোভিড-19 সময়কালটা দেখেছো, বুঝতেই পেরেছো সেই সময় অর্থনৈতিক মন্দা চলেছে। অর্থনৈতিক মন্দা হলে মানুষের চাকরি বাকরির সমস্যা হয় মানুষের খরচাপাতি করতে। এই যে সময়কালটা বলছি এটাকে বলা হয় 1929 সালের গ্রেট ডিপ্রেশন, পৃথিবীর সবথেকে বড় অর্থনৈতিক মন্দা, এবং হাজার হাজার ব্যাংক মানে প্রায় 9000 ব্যাংক, আমেরিকান 9000 ব্যাংক 3 বছর সময়কালের মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এইবার আসতে শুরু করলো সমস্যা সবার দিকে। প্রথম কথা, আমেরিকার যখন শেয়ার মার্কেটে ধস নামলো, আমেরিকার জিডিপি পড়লো, 9000 ব্যাংক বন্ধ হলো। আমেরিকার সঙ্গে বিশ্বের যে বাণিজ্য হতো, যেরকম ব্রিটেন, তাদের সমস্যা হলো। বিশ্ব বাণিজ্যে যখন সমস্যা হলো, ব্রিটেন চাইলো, ব্রিটেন যা যা বেচতো, ভারত থেকে যা যা জিনিসপত্র নিয়ে যেত বা যা যা খাজনা তুলতো, সেটা ভারতের খনিজ পদার্থ হোক, সে কৃষি পদার্থ হোক, সব জিনিসই বেচার জায়গার সমস্যা। অতএব এইবার ব্রিটেন দেখলো 1931 সালের কথায় যে এক তো প্রথমে তারা ছেড়ে দিয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময়, 1925-এর দিকে আবার গোল্ড স্ট্যান্ডার্ড ফিরিয়ে এনেছিল, কিন্তু 1931-এ বুঝলো যে তারা আর গোল্ড স্ট্যান্ডার্ড দিয়ে চালাতে পারছে না, তখন তাদের গোল্ড স্ট্যান্ডার্ড থামাতেই হবে। এমতো অবস্থায় এই হলো সেই ঘটনা, ধীরে ধীরে যেভাবে ব্যাংকিং পরিবর্তন হবে। 1926 সালে একটা কমিশন এসেছিল ভারতবর্ষে, ভারতের ব্যাংকিংকে ঠিক করার কি কি করা যেতে পারে, সেটার নাম ছিল হিল্টন ইয়ং কমিশন। তারা বেসিক্যালি বলেছিল যে ভারতবর্ষে অনেক পসিবিলিটি আছে, কিন্তু অনেক ব্যাংক রয়েছে, কোনো রেগুলেটর নেই, সরকারের কোনো আলাদা করে নোট ইস্যু করার একটা ডেডিকেটেড সিস্টেম নেই, ব্যাংকরা কি নিয়ম ফলো করবে তার জন্য কোনো সিস্টেমেটিক কিছু ব্যাপার স্যাপার নেই। সুতরাং একটা ব্যাংকের রেগুলেটর থাকলে খুব ভালো হয়। 1926 সালে বলা সেই হিল্টন ইয়নের কমিশনের রিপোর্ট তখন ফাইলবন্দি হয়ে থাকলেও, এই সময় যখন 1931 সালের পরে ব্রিটেন গোল্ড স্ট্যান্ডার্ড ছেড়ে দিয়েছে, গ্রেট ডিপ্রেশন হয়ে গেছে 29 সালে, এই সময় এদের রিপোর্ট খুব দামি হয়ে জমা পড়লো এবং তৈরি হলো সেই রিপোর্টের ভিত্তিতে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট যদি বলে, সেটা শুরু হয় সেটা আসে 1934 সালে অ্যাক্ট, আর রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935। এই বছর শুধু আইনটা হয়েছিল, 35 সালে 1 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে রিজার্ভ ব্যাংকের যাত্রা শুরু হয়। তখন মাত্র 5 কোটি টাকা, 5 করোড় ইনিশিয়াল ক্যাপিটাল দিয়ে রিজার্ভ ব্যাংক শুরু হয়েছিল। প্রথম গভর্নর নাম ছিল হচ্ছে স্যার অসবর্ন স্মিথ। রিজার্ভ ব্যাংকের কাজ কি হলো? রিজার্ভ ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করবে। প্রথম কথা, সরকারের হিসাব, ঋণ ইত্যাদি দেখবে। রিজার্ভ ব্যাংক ব্যাংকের তদারকি করবে, অর্থাৎ ব্যাংকরা কোন নিয়মে চলবে না চলবে, কি গাইডলাইন্স থাকবে, রুলস থাকবে, সেই সব কিছু রিজার্ভ ব্যাংক ঠিক করবে। নেক্সট, অবভিয়াসলি নোট ছাপাবে এবং দেশের ভেতরে টাকার যোগান, টাকার স্থিতিশীলতা বা মূল্যবৃদ্ধি, এইগুলো ইনফ্লেশন যেটাকে বলি আমরা, সেটাকে কন্ট্রোল করবে। এই হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাজ। চলে আসি এই সময় আর কি কি হয়েছে বোঝাতে গেলে। দেখো, আমি তোমাদের পড়াচ্ছি এভাবে যাতে হিস্টোরিক্যালি কি হয়েছে সেটা বুঝে নাও, ব্যাংকিংটা খুব ইজি লাগবে বুঝতে। তো 1934 তো বুঝলাম, সময়কালটা থেকে বুঝতেই পারছো যে এই সময় ধীরে 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 নাৎসি জার্মানি শক্তিশালী হওয়া শুরু করবে কিছুদিনের মধ্যে, এবং আর কয়েক বছরের মধ্যেই আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 দেখতে পাবো। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় সারা পৃথিবীতে আবার ধ্বংসলীলা চলে। আমরা সবাই জানি ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয় কিভাবে, যখন আমেরিকা জাপানের দুটি
শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এরপর পৃথিবীতে অর্থনৈতিকভাবে শক্তিশালী দুটো দেশই বাকি ছিল। এক আমেরিকা, যার পুঁজিবাদী অর্থনীতি, আর দুই ছিল রাশিয়া, যার অর্থনীতি ছিল মূলত প্রিডমিনেন্টলি ক্যাপিটালিস্ট এর ঠিক অপোজিট, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতি। এখন পুঁজিবাদী আর সমাজতান্ত্রিকের মধ্যে পার্থক্য কি? পুঁজিবাদী মানে হচ্ছে যেখানে ব্যবসায়ীরা ঠিক করে, কন্ট্রোল করে যে কোনো প্রোডাক্ট মার্কেটে তার কি যোগান থাকবে, কি থাকবে না, দাম কিরম হবে, সব কিছু পুঁজিবাদীরা ঠিক করে। ওয়ারঅ্যাজ সমাজতান্ত্রিকের ক্ষেত্রে, সোশ্যালিস্টের ক্ষেত্রে স্টেট অর্থাৎ রাষ্ট্র ঠিক করে কোন জিনিসের দাম কিরম হবে, কোন জিনিস সমস্ত মানুষের প্রয়োজনের জন্য পৌঁছে যাবে, ইত্যাদি ব্যাপারগুলো। আমেরিকা দেখলো যে এই ক্যাপিটালিস্ট ইকোনমি, আমাদের চলে হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, আমরা ব্যবসা করব, লাভ করব, আমাদের একেবারে পরিপন্থী হয়ে যাচ্ছে কমিউনিস্ট মেন্টালিটি বা কমিউনিস্ট ইকোনমির মাইন্ডসেট। সুতরাং এই মতো অবস্থায় যখন যুদ্ধের দ্বারা জাপানের অর্থনীতি, মিলিটারি সবকিছু ভেঙে গেছে, জাপান আত্মসমর্পণ করেছে, ব্রিটেন সম্পূর্ণভাবে নিঃস্ব প্রায়, ব্রিটেন সামলাতে পারছে না। সুতরাং এমন একটা কিছু করা দরকার যাতে নেক্সট ওয়ার্ল্ড অর্ডারটা, জিওপলিটিক্সের নেক্সট চরণটা যুদ্ধের বদলে নয় অর্থের বদলে আমেরিকা নিজের কুক্ষিগত করে রাখতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আমেরিকান প্রপাগান্ডা মেকানিজম বলে উঠল যে আমরা পৃথিবীকে রিকনস্ট্রাক্ট করব, তার জন্য আমরা আনছি ব্রেটন উড কনফারেন্স। 1944 এলো ব্রেটন উড কনফারেন্স, এবং ব্রেটন উড ইনি আমাদের প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। ইনার স্লাইডে আমি আসছি একটু পরে। আমাদের 2-in-1 কোর্স, তোমরা সুন্দর পিপিটি বানাতে পারবে, ফাইল ম্যানেজমেন্ট করতে পারবে, এক্সেল করতে পারবে, MS ওয়ার্ড শিখতে পারবে, প্রফেশনাল CV তৈরি করা, এগুলো শেখানো হয়, দেখে নিও, আমি এটা নিয়ে পরে বলছি আবার। তো এবার আসছি আমরা ব্রেটন উড কনফারেন্সে। তো আমেরিকান প্রপাগান্ডা মেকানিজম কি বলল, যে আমরা বিশ্বকে তৈরি করব, বিশ্বকে তৈরি করার জন্য কি লাগে, কোনো জিনিস তৈরি করতে কি লাগে, টাকা লাগে। তো টাকা দেব আমরা, কিভাবে টাকা দেব? টাকা দেব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমরা লোন প্রোভাইড করব। এই দুটোরই হেডকোয়ার্টার হচ্ছিল ওয়াশিংটন ডিসিতে। IMF প্রোভাইড করবে শর্ট টার্মের লোন, আর ওয়ার্ল্ড ব্যাংক প্রোভাইড করবে লং টার্মের লোন। এবার এরা যে লোন প্রোভাইড করবে, সেই লোনটা কি হিসেবে প্রোভাইড করবে? অবভিয়াসলি ডলার দিয়ে, এটা বুঝতে অসুবিধা নেই। তারা তো আমেরিকায় অবস্থিত, ওয়াশিংটন ডিসি USA-তে, তো তারা ডলার দিয়ে লোনটা দেবে। এবার লোনটা কাকে দিচ্ছে? সারা বিশ্বের যা দেশের দরকার হবে তাদের দিচ্ছে। ব্রিটেনের প্রয়োজনে ব্রিটেনকে দেবে, পোল্যান্ডের প্রয়োজনে পোল্যান্ডকে দেবে। তো দেবে ডলারে, কিন্তু লোনটা শোধ যখন করতে হবে, কারেন্সিটা কনভার্ট হবে কি করে? কত ডলার ইজুকাল টু কত পাউন্ড, সেটা বুঝবে কি করে? সেটা বোঝার সিস্টেমটাও তৈরি করে রাখলো এখানেই, যেটাকে বলা হতো ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে বলা হলো 1 আউন্স সোনার দাম, আউন্স একটা মাপ, যেরকম গ্রাম একটা মাপ, তেমনি আউন্স একটা মাপ। 1 আউন্স গোল্ডের দাম বলা হলো $35। ফর এক্সাম্পল, যদি এবার ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নেয় ব্রিটেন, কথার কথা $100 মিলিয়ন লোন নিল, তাহলে ব্রিটেন শোধ করবে কি করে? দেখা গেল
$35 অ্যাকাউন্ট সোনা পাওয়া যায়, আর অ্যাকাউন্ট সোনার দাম ফর এক্সাম্পল দেখা গেল গ্রেট ব্রিটেন পাউন্ডে, জিবিপি বলে লিখলাম এখানে, 70 পাউন্ড। তাহলে $35 সোনার দামেও অ্যাকাউন্ট সোনা পাওয়া যায়, আর 70 পাউন্ডেও অ্যাকাউন্ট সোনা পাওয়া যায়। সুতরাং $35 = 70 পাউন্ড, অর্থাৎ 1:2 রেশিওটা, অর্থাৎ $100 মিলিয়ন যদি লোন নেয় ব্রিটেন, তাহলে 200 মিলিয়ন পাউন্ড দিয়ে সেটা শোধ করতে হবে। এটাই হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। কেন এটা বোঝাচ্ছি? দিস ইজ অ্যাবসোলুটলি ক্রুশিয়াল টু আন্ডারস্ট্যান্ড, অ্যাবসোলুটলি ক্রুশিয়াল, এবং এই জিনিস থেকেই শুরু হচ্ছে আমাদের ব্যাংকিং। এবার আসছি আমাদের একটু এই পুরোনো স্লাইডটাতে। যখন এই ব্রেটন উড কনফারেন্স হয়েছিল না, তখন ভারতের হয়ে মিস্টার সিডি দেশমুখ প্রতিনিধিত্ব করেছিলেন, এবং এই সময়েতেই তিনি ভারতের প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। তিনি র্যাঙ্কিং ওয়াইজ রিজার্ভ ব্যাংকের তৃতীয় গভর্নর। প্রথমে ছিলেন অসবর্ন স্মিথ, তারপরে ছিল জেমস বি টেলর, তারপরে ছিলেন সিডি দেশমুখ। এই ব্রেটন উড কনফারেন্সে এই ভদ্রলোক ভারতের প্রতিনিধিত্ব করেন এবং IMF এর ফাউন্ডার মেম্বার নেশন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখেন, নিজের দেশকে প্রতিষ্ঠিত করে রাখেন। এর সুবিধা কিছু বছর পরে আমরা পাব। ভারতের ইতিহাসে গান্ধীজি, নেতাজি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, এই সমস্ত বিখ্যাত নেতাদের যেরকমভাবে আমরা জানি, যতখানি সেলিব্রেট করি, এই মানুষটাকে হয়তো আমরা ততখানি জানি না, ততখানি সেলিব্রেট করি না, কিন্তু হি ডিজার্ভস এভরি পয়েন্ট অফ রেসপেক্ট। তা একটু পরেই তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে, বেশ কিছু জিনিস জানতে পারছো। পিপিটিও আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম যদি তোমরা পাওয়ার পয়েন্ট বানাতে চাও, যদি MS ওয়ার্ড সম্বন্ধে জানতে চাও, MS এক্সেল সম্বন্ধে জানতে চাও, AI দিয়ে MS অফিস কীভাবে কাজ করতে পারে, ফাইল কীভাবে ম্যানেজ করতে পারে, একটা প্রফেশনাল CV কীভাবে তৈরি করতে হয়, সেগুলো যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের এই 2-in-1 কোর্সটা অ্যাভেল করতে পারো, যেটার দাম মাত্র 999 টাকা, মাত্র 999-এ এই একটা কোর্স আমরা তোমাদের জন্য এনেছি। এর জন্য তোমরা ডেফিনেটলি এই নাম্বারটায় কল করতে থাকো। স্বাধীনতার পরে ভারতের ইকোনমি, ভারতের ব্যাংকিং কীভাবে এগোলো, সেটা এর পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। সো stay tuned and obviously follow for more. Thank you and bye-bye.